আর্জেন্টিনার আসলে চাঁদ কপাল, কিংবা আমাদের পুরান ঢাকার চলতি ভাষায় বলতে গেলে আর্জেন্টিনা চান কপাইল্লা। নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32-তে তারা প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে কাবো ভের্দেকে, যেই দেশটার এইবারই বিশ্বকাপে ডেবিউ হলো, যেই দেশটা বিশ্বকাপে অনেক আলোড়ন তৈরি করেছে, স্পেনকে রুখে দিয়ে তাদের ওই গোলকিপার 40 বছর বয়সী ভোজিনিয়া ওই মানবিক স্টোরি দিয়ে প্রথমবারের মতো তারা নকআউট পর্বে গিয়েছে। সবই ঠিক আছে, কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দল আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে পাচ্ছে 64 নম্বরের কাবো ভের্দেকে। এইটা ভাই চান কপাইল্লা না হইলে হওয়াটা খুব মুশকিল। আর যখন আপনি মাথায় রাখবেন যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্পেন ড্র করে ফেলার পরে মনে হচ্ছিল স্পেনের সঙ্গেও তো আর্জেন্টিনার খেলা পড়ে যেতে পারে, কিংবা ধরেন তারপরেও মনে হচ্ছিল যে অন্তত উরুগুয়ের সঙ্গে তো পড়বেই, কিন্তু ওগুলো কোনো কিছুই হয়নি। উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। কাবো ভের্দে এই স্পেনের গ্রুপের রানার্স আপ হিসেবে উঠেছে, কেননা স্পেন গ্রুপের লাস্ট ম্যাচটাতে উরুগুয়েকে 1-0-তে হারিয়েছে, আর কাবো ভের্দে 0-0 ড্র করেছে সৌদি আরবের সঙ্গে। ফলে স্পেনের গ্রুপ চ্যাম্পিয়নশিপ যেমন নিশ্চিত হয়ে গিয়েছে, তাদের প্রথম ম্যাচে ড্র করার পরের 2টা জয়ে 7 পয়েন্ট নিয়ে কাবো ভের্দের 3 খেলায় 3টেই তারা ড্র করলো, ফলে তাদের 3 পয়েন্ট। এবং উরুগুয়ে এই লাস্ট ম্যাচে স্পেনের সঙ্গে হেরে যাবার আগের 2 ম্যাচেই তারা ড্র করেছে, তার মানে তারা মাত্র 2 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। কিন্তু উরুগুয়ে যদি জাস্ট শুধু স্পেনের সঙ্গে ড্র করতে পারত, তাহলেও কিন্তু তারা নকআউট পর্বে যেত, তাহলেও আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে পেত। মানে আর্জেন্টিনা কাবো ভের্দেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি বলছি যে আর্জেন্টিনার লাকটা কত ভালো সেই জিনিসটাই আসলে জাস্ট শুধু হচ্ছে গিয়ে এক্সপ্লেন করছি। তবে উরুগুয়ে এই তাদের যে মেজারেবল ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন, কোচ মার্সেলো বিয়েলসার এইটাই লাস্ট উরুগুয়ের দায়িত্বে থাকে, এবং তিনি ম্যাচ শেষে যেমন বলেছেন যে উরুগুয়ে ফুটবলকে তিনি কিছুই দিতে পারেননি। সত্যিই তাই। এই যতই তার কোচ হিসাবে খ্যাতি থাকুক, এল লোকো, এই পাগলা কোচ, কিন্তু এই উরুগুয়ের যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে জঘন্য একটা ক্যাম্পেইনই তাদের কাটলো। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2010-এ যারা ওই সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল, সেই জেনারেশনের কিছুটা রেশ এখনো রয়ে গেছে, এবং সেই জায়গাটাতেও থেকেও সবকিছু মিলিয়ে উরুগুয়ে এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড থেকেই বিদায় হয়ে গেল। স্পেন অন দ্য আদার হ্যান্ড, তাদের যে পারফরমেন্স খুব ভালো হয়েছে এই ম্যাচটাতে তা বলা যাবে না। কাবো ভের্দের সঙ্গে প্রথম ম্যাচের ওই ড্র করার ব্যাপারটা তো রয়েছে, সেকেন্ড ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তারা বিস্ফোরক বিধ্বংসী শ্রেষ্ঠত্বে ফেরার একটা ইঙ্গিত তারা দিয়েছিল। পরে ছিল প্রতিপক্ষ তো সৌদি আরব। উরুগুয়ের সঙ্গে তাদের রিয়েল টেস্ট হবে, এবং এই টেস্টটাতে তারা ম্যাচের রেজাল্ট হিসাব করলে তারা জিতেছে। বায়েনার একমাত্র গোলটাতে প্রথমার্ধের শেষ দিকে 42তম মিনিটে, কিন্তু ওভারঅল স্পেনের পারফরমেন্স এখনও ঠিক ফেভারিট সুলভ না। যেইটা আপনি হয়তো ফ্রান্সের ক্ষেত্রে বলতে পারবেন, যেইটা আপনি আর্জেন্টিনার ক্ষেত্রে বলতে পারবেন, কিন্তু স্পেনের এই ম্যাচের পারফরমেন্সটাও কোচ দে লা ফুয়েন্তের তার কপালে চিন্তার ভাঁজ বাড়ানোরই ইনফ্যাক্ট কথা। তারপরও লামিন ইয়ামাল স্টার্ট করেছেন, এই ম্যাচটাতেও তিনি 75 মিনিট খেলেছেন, এইটা নিঃসন্দেহে স্পেনের জন্য একটা পজিটিভ। তবে এই ম্যাচটাতে ওই রকম স্পেন যেরকম ক্লিয়ার কাট অনেক অপরচুনিটি ক্রিয়েট করেছে, বিষয়টা আসলে সেরকম না। স্পেনের হয়তো বা এই ম্যাচে যেহেতু প্রয়োজনটাও এরকম ছিল না, সেই কারণেও তাদের আসলে 6th গিয়ারে তারা আসলে ওঠেনি। কিন্তু আমি আবারও বলছি যে ফ্রান্সেরও তো আসলে নরওয়ের বিপক্ষে এরকম হয়তো বা প্রয়োজন ছিল না, কিন্তু সেইখানটাতে তো ফ্রান্সের স্পেশালি ফার্স্ট হাফ ডিসপ্লেটা আমরা দেখেছি। স্পেনের ক্ষেত্রে সেইটা আমরা এই ম্যাচটাতে দেখতে পাইনি। উরুগুয়ের মেজারেবল ক্যাম্পেইন আমি বলছিলাম, সেইটা কিরকম, ধরেন যে গোলটা তারা খেলেছে সেইটা গোলকিপার ফার্নান্ডো মুসলেরার ভুলে। এই ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে যে 4টা গোল খেয়েছে, 4টাই মোটামুটি মুসলেরার ভুলে। আর এইটাতে তো বায়ের্নের শটটা সরাসরি তার দিকেই যাচ্ছিল, সেটাকে তিনি মোটামুটি ঠেলেই জালে পাঠিয়ে দিলেন। রিটায়ারমেন্ট থেকে তাকে নিয়ে আসা বিয়েলসা, 2010 বিশ্বকাপের ওয়ান অফ দ্য হিরো, এই গোলকিপারের এই ওয়ার্ল্ড কাপ খেলাটা, তার মানে হচ্ছে কি তাকে ওইখানে ফার্স্ট 11-এ রাখা, খেলানো, রিটায়ারমেন্ট থেকে আনা, কোনোটাই আসলে ওয়ার্কআউট করে নাই। আবার ধরেন লুইস সুয়ারেস, যিনি রিটায়ারমেন্ট থেকে আসতে চেয়েছিলেন, তাকে যে আনেন নাই কোচ বিয়েলসা, সেইটাও ওইখানটাতে ওয়ার্কআউট করলো না। ধরেন এই ম্যাচের আগে কোচের সঙ্গে উরুগুয়ের খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর মিডিয়াতে চলে এসেছে, আমরা সেটা প্রতিফলন মাঠের ফুটবলটাতেও তো দেখতে পেয়েছি। মুসলেরারে ধরেন ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে আর কোচ নামাননি, চেঞ্জ করেছেন, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ধরেন ফেডে ভালভার্ডে, যার সঙ্গে গ্যাঞ্জাম হয়েছিল যে কয়েকজন ফুটবলারের সঙ্গে, তার মধ্যে একজন রিয়াল মাদ্রিদের ফুটবলার, তাকে 57 মিনিটের সময় কোচ বদল করে ফেলেছেন। এইখানে ম্যানুয়েল উগার্তি ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। এইখানে ধরেন হচ্ছে গিয়ে শেষ দিকে গিয়ে অগস্তো তিনিও হচ্ছে গিয়ে ওইখানটাতে আরও একটা লাল কার্ড খেয়ে তিনি শেষ করলেন। ফলে উরুগুয়ের জন্য আসলে এই ম্যাচটা, এই ক্যাম্পেইনটা, এই ওয়ার্ল্ড কাপটাই একটা
ভুলে যাবার মতো, যেইটা অন দ্য আদার হ্যান্ড কেপ ভার্দের জন্য স্মরণীয়। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে, জনসংখ্যা কত 5,60,000 70,000, ধরেন এই মিরপুরের জনসংখ্যার সমানই। সেই দলটা, সেই দেশটা বিশ্বকাপের পরের রাউন্ডে চলে গেল, শুধু না নকআউট পর্বে। সেইখানে তারা মুখোমুখি হচ্ছে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার। এইটা তাদের ফুটবল রূপকথায় চিরন্তন একটা অংশ হিসেবেই থাকবে। যদিও আর্জেন্টিনাকে এইখানে অবশ্যই লাকি বলতেই হবে। উরুগুয়েকে আনলাকি বলার কোনো উপায় নাই, কেননা কোচের সঙ্গে গ্যাঞ্জাম, প্লেয়ারদের ওই বিরোধ, এই সব কিছু মিলে মাঠের ফুটবলের প্রতিফলনে তারা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড থেকে ছিটকে গেছে। আর স্পেন, তারা জিতলেও ওয়ার্ল্ড কাপ ক্রেডেনশিয়ালস ফেভারিট হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে গ্রুপ পর্বের 3টা ম্যাচে অন্ততপক্ষে টপ ফেভারিটদের মধ্যে রাখার মতো ওই পারফরমেন্সটা স্পেনের কাছ থেকে আমরা এখনো দেখতে পাইনি। তবে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ যে কাবো ভার্দে, এইটা তো আসলে ওই ম্যাচটা নিয়ে মূলত একটু আলোচনাটা করলাম, ওইটা নিয়ে আসলে আলাদা একটা আলোচনা অন্য একটা ভিডিওতে করব। সো আর্জেন্টিনা আসলে ওইখানটা থেকে তারা আসলে খুব কনফিডেন্টই থাকতে পারে যে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, যেটা আমি বারবার অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে ঘুমিয়েই তারা আসলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার এক্সপেকটেশনটা আসলে করতেই পারে। কাবো ভার্দেকে প্রতিপক্ষ হিসাবে পাওয়ার পর সংশয়ের কথা মুখে বললেও মনে মনে নিশ্চয়ই খুশি আর্জেন্টিনা এবং তাদের সমর্থকরা, নয় কি?